আমি জাস্ট মানে অবাক হয়ে যাই যে বাংলা সাহিত্য কতটা এগিয়ে। মানে এখন আমরা স্পেকুলেটিভ ফিকশন, ডিস্টোপিয়ান ফিকশন নিয়ে এত কথা বলি। এই লেখাটা মানে অনায়াসে একটা ইন্টারন্যাশনাল লেভেলের উপন্যাস হতে পারে এবং বিদেশী অনেক লেখা পড়ে আমি এটা ভালো করে বলতে পারি যে এই লেখাটা যদি ট্রান্সলেটেড হতো, বিশ্বের অনেক পাঠক কিন্তু গোগ্রাসে এই বইটা মানে পড়ত। হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে তোমাদেরকে আমি স্বাগত জানাতে চাই। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে তোমাদের আমি মন থেকে স্বাগত জানাতে চাই। আর তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে বই রিলেটেড আড্ডা আমরা এখানে চালিয়ে যেতে পারি। আর যারা অলরেডি আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করছো, যারা আমার পুরনো বন্ধু, তাদেরকেও অনেক, অনেক ভালোবাসা আর থ্যাংকস। তোমরা আমার পাশে রয়েছো। তোমরা আমাকে রোজ মোটিভেট করো নতুন বই পড়তে এবং সেই বইগুলো নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। আজকের ভিডিওটায় আমি সাহিত্যের কিছু হিডেন জেমস নিয়ে কথা বলবো। এখানে যেরকম আজকালকার দিনের কন্টেম্পোরারি সাহিত্যের বই রয়েছে, তেমনই রয়েছে ক্লাসিক ধ্রুপদী বই। সব মিলিয়ে মিশিয়ে এই রেকমেন্ডেশন ভিডিওটা আমি তৈরি করেছি। একদমই ক্যাজুয়াল ভাবে গল্পের ছলে তোমাদের সাথে কয়েকটা বই নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয় যে খুব কম আলোচিত হয় আ এই মিডিয়ামে এবং যেগুলো নিয়ে আরো বেশি হাইপ হওয়া দরকার, যেগুলো নিয়ে আরো বেশি আমাদের কথা বলা দরকার। আর যারা অনেক বই পড়ো তাদের কাছে হয়তো এই বইগুলো হিডেন জেমস হবে না। কিন্তু যারা একটু নতুন ধরনের লেখা খুঁজছো বা যারা পুরনো লেখার মধ্যেই খুব পপুলার নয় এমন লেখা খুঁজছো, তাদের জন্যই আজকের ভিডিওটা ডেডিকেটেড। মধুসূদন দত্ত কিন্তু একটা কথা যথার্থ বলেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আর সেই বিবিধ রতনের ভাণ্ডার নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আড্ডা দেব আর বই রেকমেন্ড করব। সবার প্রথমে একটু কন্টেম্পোরারি বই নিয়েই কথা বলবো। আজকের দিনের লেখকের লেখা, যদিও উপন্যাসটা অনেক পুরনো, কিন্তু লেখক কিন্তু একদম আমাদের মডার্ন যুগের আধুনিক লেখক। আমি কথা বলছি প্রচেত গুপ্তকে নিয়ে। আর যে উপন্যাসটাকে নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হলো রানীপুরের কাপুরুষ। এই উপন্যাসটা সম্প্রতি আমি শেষ করেছি আর আমি সত্যিই মুগ্ধ। প্রচ্যুত গুপ্তের তো আমি অনেক বড় ফ্যান। যারা অনেকদিন ধরে আমার চ্যানেলে আছে তারা জানে যে প্রচ্যুত গুপ্তর লেখা আমি কতটা পছন্দ করি। কারণ তিনি সমাজের খুব সাধারণ মানুষকে নিয়ে, যাদেরকে আমরা অর্ডিনারি ভাবি, তাদের নিয়ে গল্প বাঁধেন এবং সমাজের যে মূল্যবোধ সেগুলোকে প্রশ্ন করেন নিজের লেখার মধ্যে। তার লেখার সঙ্গে যদি কোনো ক্লাসিক লেখকের তুলনা করতে হয়, তবে আমি বলব রমাপদ চৌধুরী যেরকম টপিক নিয়ে লিখতেন অনেকটা তার কাছাকাছি। তবুও আমার মনে হয় রমাপদ চৌধুরীর বেশ কিছু লেখা আরো বেশি ডোমেস্টিক। আর প্রচ্ছদ গুপ্তের লেখা কিন্তু আরেকটু বেশি সামাজিক এবং আরেকটু বেশি বড় সামাজিক প্রেক্ষাপটকে নিয়ে লেখা। এই বইটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে আমাদের যে নায়ক, সে ১০ বছর খুনের দায়ে জেল খেটে নিজের দেশে ফিরছে আরকি। নিজের গ্রামে ফিরছে। ঠিক গ্রাম নয়, একটা মফস্বল শহর, যেটা শহরে পরিণত হচ্ছে। দুর্গাপুরের মতো ভাবা যায়, যেটা একটা ইম্পোর্টেন্ট জায়গায় পরিণত হবে কয়েক বছরের মধ্যে। তো এইখানে মানুষজনের রিঅ্যাকশন তার ফিরে আসা নিয়ে এবং তার যে খুনের দায়ে জেলে যাওয়া, এই ঘটনাটা তাকে কতটা পাল্টে দিয়েছে বা তার আশেপাশের মানুষের ব্যবহার তার প্রতি কতটা পাল্টে দিয়েছে আমরা সেটা দেখতে পাবো। এবং এটাও দেখতে পাবো যে আ মানুষ নিজের সুবিধার্থে কেমন করে তাকে, একটা ক্রিমিনালকে ব্যবহার করার চেষ্টা করছে। রাজনৈতিক দিক থেকেও ভীষণ ডার্ক হিউমার ব্যবহার করা হয়েছে। লেখার শেষের টুইস্টটা একদম সিনেমার মতো। মানে পুরোপুরি পয়সা উসুল যেরকম আমরা বলি, ঠিক সেই রকমই হবে। সাহিত্যের ক্ষেত্রে এটা বলা যায় না, ভীষণই একটা সুপারফিশিয়াল কথা হয়ে যায় পয়সা উসুল। কিন্তু আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। ব্যাক থেকে আমি পড়ে শোনাচ্ছি। ১০ বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে গৌরব, ফিরে এসেছে রানীপুরে। শুধুই কি অতীতের মুখোমুখি হতে, নাকি অন্য কোনো কারণে? একদিকে রাজনীতির পালাবদল, অন্যদিকে বদলে যাওয়া সমাজ। মাঝখানে এসে দাঁড়িয়েছে গৌরব। কি করতে চায় সে? ভীষণই এনগেজিং একটা লেখা, পড়া শুরু করলে শেষ না করে পারবে না। এরপর কিশোর সাহিত্যে আমার অন্যতম প্রিয় একটা বইকে নিয়ে কথা বলব।
সৌরভ মুখোপাধ্যায়ের লেখা 'মেঘছেরা রোদ'। এখানে আমাদের মূল যে চরিত্র রবি, সে স্কুল থেকে একদিন হঠাৎই খবর পায় যে তার বাবা আর নেই এবং এরপরে তার জীবনে যে পরিবর্তন আসে, যে কঠোর সময় আসে, তার মায়ের সাথে তার সম্পর্কটা খুব সুন্দর। তারা জীবনের অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়। 'মেঘছেরা রোদ' এমন একটা লেখা যে বড় বয়সে পড়ে আমি অঝরে কেঁদেছি। আর কিশোর সাহিত্য হলেও এই লেখাটার মধ্যে এত ডেপথ আছে, এতটা অপূর্ব এই লেখার গতি এবং ভাষা যে অনেকদিন পর্যন্ত এই বইটাকে তুমি ভুলতে পারবে না। এখনো এই বইটার পড়ার রেশ আমি ভুলতে পারি না। অনেকদিন পড়িনি, রি-রিড করার ইচ্ছা রয়েছে। এই রকমের উপন্যাস আমার মনে হয় ভবিষ্যতে ক্লাসিক হওয়ার দাবিদার এবং আ এটা দুঃখের লেখা। কিন্তু এটা শেষে তোমাকে এতটা ইন্সপায়ার করবে। বইটা যখন শেষ করবে তখন মনের মধ্যে একটা অদ্ভুত অম্ল মধুর অনুভূতি হবে। ভালো লাগা এবং খারাপ লাগা দুটোই একসাথে ফিল করতে পারবে। খুব কম লেখাতে এরকম হয়। আর কিশোর সাহিত্যে আজকাল এত রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, ফাস্ট পেস লেখায় ভরে গেছে। তো এই ধরনের একটা লেখা যেটা মানুষকে ভাবতে বলে, যেটা মানুষকে ইমোশন ফিল করতে শেখায়, সেরকম একদম মন ভালো করে দেওয়া লেখা খুব কম হয়। তো এটা একটা রেয়ার বই এবং আগামী দিনে একটা ক্লাসিক হবেই হবে। পরের বইটা আমার অত্যন্ত প্রিয় একটা নভেলা আর নিঃসন্দেহে এটাকে তুমি মডার্ন ক্লাসিক বলতে পারো। আমি কথা বলছি 'বাড়ি বদলে যায়' রমাপদ চৌধুরীর লেখা। বাড়িওয়ালা এবং ভাড়াটে এই ২ শ্রেণীর মধ্যেকার যে সম্পর্ক, যেটা মধ্যবিত্ত সমাজে খুব চোখে আঙুল দিয়ে দেখানো হয়, সেটাই খুব সুন্দরভাবে এই উপন্যাসটার মধ্যে ফুটে উঠেছে। উপন্যাস না বলে এটাকে উপন্যাসিকা বলাই ভালো। খুবই ছোট লেংথে দেখতেই পাচ্ছ। আর এই বইটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে খুব সুন্দরভাবে চরিত্রটাকে তৈরি করা হয়, যেখানে শেষে যে চরিত্রটার পরিবর্তন হবে সেটা ভীষণই আনএক্সপেক্টেড। মানে আর সেটা সত্যিই ধাক্কা দেবে তোমাদের। আর এই যে উম বাড়িওয়ালা হয়ে নিজেকে বড় মনে করা, কারণ সে প্রতিপত্তিতে বড় এবং ভাড়াটে যে বাড়ি কিনতে পারছে না বা সে সেই পরিস্থিতিতে নেই। এই দুটো শ্রেণীর মধ্যেকার যে কলহ, দ্বন্দ্ব, তাদের মধ্যেকার যে দূরত্ব, সেইটাকে খুব সুন্দরভাবে, খুব ব্যঞ্জনাধর্মীভাবে দেখানো হয়েছে, যেটাকে আমরা খুব ডার্ক স্যাটায়ার বলি। আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা ঘটনা। বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যেকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া এগুলো আমরা রোজ এমনভাবে আমাদের সমাজে দেখে আসি যে আমাদের কাছে এটা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে যে তার যে আরো লেয়ার রয়েছে সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, সেটা আমরা কখনো বসে ভাবি না। কিন্তু এমন একটা লেখা আমাদের ভাবতে বাধ্য করে যে কিভাবে একটা মানুষের নিজের বাড়ি থাকা বা না থাকা কিভাবে তার সামাজিক যে অবস্থান, যে স্ট্যাটাস সেটাকে নির্ধারিত করে এবং কিভাবে সেও সেই স্ট্যাটাসের লোভে বলা যায় নিজের সত্তাকে হারিয়ে ফেলে। এতটাই অপূর্ব একটা লেখা। সাধারণ জিনিসকে নিয়ে এরকম একটা অসাধারণ লেখা লিখতে পারা কিন্তু ভীষণ কঠিন। কারণ নিত্য নৈমিত্তিক জীবনে আমরা যা দেখে আসছি, সেগুলো নিয়ে আমাদের আর ইন্টারেস্ট থাকে না নতুন করে পড়ার। কারণ আমাদের মনে হয় এটা তো অজানা নয়। কিন্তু তাকে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো, তাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে আবার আ দেখতে সাহায্য করা, এইটাই কিন্তু একটা ভালো লেখকের কাজ। আর রমাপদ চৌধুরী অপূর্বভাবে সেই কাজটা করেছেন। আর এতটা আ এনগেজিং একটা লেখা যে আমি সবাইকে বলি যারা বিগিনার, যারা নতুন আ বই পড়ছো বা যাদের এখন অতটা ধৈর্য নেই বড় বই শেষ করার, তারা কিন্তু অবশ্যই এটা পড়বে। এটা সাহিত্যের অন্যতম একটা সেরা কাজ। আর খুব কম কথা হয় এটাকে নিয়ে। আমার ভীষণ প্রিয় একটা লেখা এটা। যারা হিন্দু পুরাণ, মাইথোলজি, মহাকাব্য নিয়ে ইন্টারেস্টেড আর মূল গ্রন্থগুলোর থেকে একটু আলাদা মডার্ন রাইটিং খুঁজছো, তাদের জন্য আমার রেকমেন্ডেশন আজকে হচ্ছে বাণী বসুর 'পাঞ্চাল কন্যা কৃষ্ণা'। আমার এই সিরিজের অন্যতম প্রিয় আ বই এটা। এই যে ছোট, ছোট বইগুলোর মধ্যে বাণী বসু মিথিক্যাল কিছু চরিত্র হিন্দু মাইথোলজি থেকে নিয়ে সেগুলোকে নতুন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং তাদের পার্সপেক্টিভ থেকে যে পুরাণ বা যে কাহিনীটা রয়েছে সেটাকে আবার
রিফর্ম করার চেষ্টা করেছেন, রিস্ট্রাকচার করার চেষ্টা করেছেন। তাদের দিক থেকে, তাদের মুখে আমরা যখন কাহিনীটা শুনবো আমাদের কিরকম লাগবে। এখানে দ্রৌপদীর পার্সপেক্টিভ থেকে আমরা মহাভারতকে দেখতে পাই এবং খুব কলোকিয়াল মডার্ন ভাষাতে লেখা। যেন খুব মডার্ন একটা চরিত্র, আজকের দিনের কোনো চরিত্র কথা বলছে, খুব ক্যাজুয়াল ভাষাতে লেখা। যেটার জন্য এই লেখার স্টাইলটা আমার খুব প্রিয়। যেহেতু মহাভারতের লেখা তাই খুব গুরুগম্ভীরভাবে লেখা হবে বা পুরোনো ভাষায় লেখা হবে সেরকম একদমই না। উল্টে খুব মজাদারভাবে লেখা, কিন্তু যে ব্যঞ্জনাটা রয়েছে লেখাটার মধ্যে সেটা কিন্তু সত্যি হিট করে পাঠককে। মহাভারতের প্রচলিত ঘটনাগুলোকে দ্রৌপদীর চোখ দিয়ে আবার নতুন করে দেখতে সাহায্য করে এই বইটা। আমার খুব ভালো লেগেছিল যখন আমি পড়েছিলাম। এই যে সিরিজে অনেক কটা বই রয়েছে যেগুলো আমার সব পড়া নেই। কিন্তু যেভাবে দ্রৌপদীকে নতুন করে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা জাস্ট অনবদ্য। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের যে বন্ডটা, তাদের যে বিশ্বাসের সম্পর্কটা, তাদের বন্ধুত্বের সম্পর্কটা, আর অর্জুনের সাথে দ্রৌপদীর যে প্রেমের সম্পর্কটা। দ্রৌপদীর সঙ্গে বিভিন্ন পুরুষ চরিত্রে মহাভারতের তাদের যে সম্পর্কগুলো, তার ডাইনামিক গুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। যারা রামায়ণ মহাভারত নিয়ে ইন্টারেস্টেড এবং নতুন লেখা পড়তে চাও, এরকম ইংরেজিতে অনেক বেরিয়েছে, কিন্তু বাংলায় যদি পড়তে চাও এটা কিন্তু আমি রেকমেন্ড করব তোমাদের। এর পরের লেখাটা হচ্ছে আরেকটা নভেলা, আর আমার খুব প্রিয় একটা বই, সেটা হচ্ছে গয়নার বাক্স, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন স্বনামধন্য লেখক, সেটা বড়দের সাহিত্য হোক কিংবা ছোটদের সাহিত্য। তিনি এত লেখা লিখেছেন সেখানে অনেক ভালো লেখাই হারিয়ে যেতে বাধ্য। এই লেখাটার ক্ষেত্রে আমি কেন এটাকে হিডেন জেমস বলছি সেটার পেছনে আমি একটা লজিক দিতে চাই আমার। এই বইটার কাহিনী অবলম্বনে অপর্ণা সেনের করা যে ছবিটা সেটা অত্যন্ত জনপ্রিয় একটা ছবি। দেখেনি খুব কম মানুষই আছেন। কিন্তু এই বইটা খুব কম মানুষ মেনশন করেন। কারণ আমার মনে হয় ছবিটার থেকে বইটা অনেক বেশি ভালো। ছবিটা একটা অন্য অ্যাঙ্গেলে আলোচনা করে। বইটা আরো বেশি হিউমারাস এবং মজাদার বলে আমি মনে করি। আর এখানে ৩ প্রজন্মের নারীদের কথা বলা হয়েছে এবং এমন একটা সময় থেকে গল্পটা শুরু হয় যেখানে মেয়েদের নিজস্ব সম্পত্তি বলতে শুধু তার গয়নার বাক্সটাই থাকতো এবং সেটা কি করে তার আইডেন্টিটির একটা আধার হয়ে যায়, সেটা আমরা এই লেখাতে পাবো। দেশ ভাগের যে যন্ত্রণা সেইটা খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে এইটুকু লেখার মধ্যেই, এবং ৩ প্রজন্মের নারীদের মধ্যে যে পরিবর্তন হচ্ছে এবং বাল্য বিধবারা যে অত্যাচার এবং নিপীড়ন এবং শোষণের শিকার হতেন সেটাও এখানে দেখা যায়। আর কাহিনীটা ১ম এ পড়ে মনে হবে যে এটা একটা খুব মজাদার ভূতের গল্প। কিন্তু লেখাটার অনেক লেয়ার রয়েছে। শুধু ভৌতিক একটা লেখা নয় বা হরর কমেডি যেটা বলি আমরা সেরকম লেখা নয়। এই লেখাটার অনেক তাৎপর্য রয়েছে। এই লেখাটা অনেক গভীরে গিয়ে সামাজিক অনেক রীতিনীতিকে প্রশ্ন করে। একাকিত্ব, মেয়েদের জীবনের ইচ্ছা, অনিচ্ছা, স্বাধীনতা, রাজনীতি সবকিছু কিন্তু এর মধ্যে রয়েছে এবং ভীষণ এন্টারটেইনিং ভাবে লেখা রয়েছে। যেখানে পাঠক কিভাবে এই জগৎটার মধ্যে ঢুকে যাবে বুঝতেও পারবে না। ভীষণ সুন্দর একটা লেখা এবং আমি চাই যারা ছবিটা দেখেছে তাদের যদি মনে হয় যে আমি গল্পটা জানি, তাহলেও তাদের একবার এই লেখাটা পড়া উচিত। কারণ বইতে অন্য রকমের একটা স্বাদ পাবে। এখানে আমার খুব প্রিয় একটা লাইন রয়েছে। আমার ঠিক স্পষ্ট অ্যাকিউরেট মনে নেই, কিন্তু এরকম একটা জিনিস লেখা ছিল যে, "আমি যদি পরজন্মে আবার জন্মাই তাহলে আমি ভূত হয়েও জন্মাতে চাই কিন্তু আমি মেয়ে হয়ে জন্মাতে চাই না।" জমিদারি ব্যবস্থার যে পতন ঘটছে ক্রমশ এবং তাদের যে পরবর্তী জেনারেশনের অলস ছেলে-মেয়ে যারা কিছু কাজ করতে চায় না, তাদেরকেও খুব সুন্দরভাবে এখানে ব্যঙ্গ করা হয়েছে, যার আলস্যে সমাজের কোনো উপকারে আসে না। এর পরের বইটাও আমি রিসেন্টলি শেষ করেছি এবং আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি এটার কনসেপ্টটা দেখে। এটা হচ্ছে 'অমৃতের পুত্র কন্যা' সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। কনসেপ্টটাই এতটা ইন্টারেস্টিং, বাংলা সাহিত্যে খুব কম এরকম কনসেপ্ট দেখা যায়। যে একটা নির্জন দ্বীপে ২ জন মানুষকে পাঠানো হবে, একজন নারী, একজন পুরুষ, ঠিক আদাম আর ইভের মতো, যারা পৃথিবীতে ১ম নারী এবং পুরুষ ছিল এবং তারা পূর্বের সমস্ত স্মৃতি ভুলে গেছে। মানে তারা কে ছিল, কোথা থেকে এসেছে তারা সব ভুলে গেছে। তাদের উপর একটা খুবই বলা যায় নিষ্ঠুর
এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে তারা কি করে এই দ্বীপে বন্য পশুর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সারভাইভ করবে এবং নিজেদের মানবিকতাকে বাঁচিয়ে রাখবে। তাদের উপর নজর রাখছে বিজ্ঞানীরা উপর থেকে একটা স্পেসশিপে। তো এটা ভীষণই এক্সপেরিমেন্টাল, ফিউচারিস্ট, সাই-ফাইও বলা যায়, আবার ডিস্টোপিয়ানও বলা যায়। কারণ বিজ্ঞানীরা মনে করছে যে এমন একটা দিন আসতে পারে যে সভ্যতার অবসান ঘটবে এবং মানুষকে নিজেদের বাঁচার জন্য আবার পশুর মতো লড়তে হবে। তো তখন মানুষ কিভাবে সারভাইভ করবে বা আদৌ সারভাইভ করবে কিনা, ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে সেটাই তারা দেখতে চাইছে। একটা এমন ভয়ঙ্কর সময়ের কথা বলা হচ্ছে যেটা ভবিষ্যতে আসতে পারে। তো এটা সাই-ফাইও, আবার এটা স্পেকুলেটিভ ফিকশন আমরা বলি, যে একটা স্পেকুলেশন করা হচ্ছে তার উপরে গোটা গল্পটা বেস করে করা। আমি এরকম লেখা একদম এক্সপেক্ট করিনি। মানে যখন আমি বইটা পাই, এটার প্রচ্ছদ দেখে আমার একদমই মনে হয়নি যে এটা এরকম বিষয়ের উপর হতে পারে। আর যখন আমি পড়তে শুরু করি, আমি জাস্ট মানে অবাক হয়ে যাই যে বাংলা সাহিত্য কতটা এগিয়ে। মানে এখন আমরা স্পেকুলেটিভ ফিকশন, ডিস্টোপিয়ান ফিকশন নিয়ে এত কথা বলি। এই লেখাটা মানে অনায়াসে একটা ইন্টারন্যাশনাল লেভেলের উপন্যাস হতে পারে এবং বিদেশি অনেক লেখা পড়ে আমি এটা হলফ করে বলতে পারি যে এই লেখাটা যদি ট্রান্সলেটেড হতো, বিশ্বের অনেক পাঠক কিন্তু গোগ্রাসে এই বইটা মানে পড়তো। আর এত অপূর্বভাবে এমন একটা কনসেপ্ট যেটা আপাত দৃষ্টিতে খুব ভয়ংকর একটা কনসেপ্ট, কিন্তু সেটা তো মানবিকভাবে এত ইমোশনের সাথে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় যে এই চরিত্রগুলোর জন্য পাঠক ভীষণ কেয়ার করতে শুরু করে। এদের জন্য আমার খারাপ লাগে, এদের জন্য আমার কষ্ট হয়। এদেরকে বাঁচানোর জন্য আমার ভেতর থেকে একটা তাগিদ চলে আসে। মানে সেইটাই কিন্তু একজন লেখকের সার্থকতা। এরকম এক্সপেরিমেন্টাল লেখা না পড়লে তোমার নিজ, তোমার লস। এরপরের বইটা হচ্ছে একটা ছোট গল্পের কালেকশন। খুব সুন্দর দেখতে একটা ছোট গল্পের কালেকশন। পূর্ণেন্দু পত্রী লেখা 'কুই পালঙের স্বাদ'। আর এই বইটার প্রচ্ছদটা আমার এত প্রিয়, এত সুন্দর একটা প্রচ্ছদ। আর পূর্ণেন্দু পত্রীর বই সুন্দর না হলে হবেই না। কারণ তিনি একজন শিল্পী এবং এই লেখাগুলোর মধ্যে গ্রামের মানুষদের কথা, শহরের মানুষদের কথা, সব ধরনের চরিত্র, সমাজের সব স্তরের মানুষদেরই গল্প এখানে রয়েছে। পূর্ণেন্দু পত্রীর লেখা ছোট গল্প আমি খুব কমই পড়েছিলাম। এই কালেকশনটা আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। কারণ এখানে এত ধরনের লেখা রয়েছে এবং প্রত্যেকটি গল্প স্বতন্ত্র, একে অন্যের থেকে একদম আলাদা। আর প্রত্যেকটা গল্পের মধ্যে একটা বিষণ্ণতা আছে, একটা মন খারাপ করা আছে। সমাজের যে একটা অধঃপতন, সমাজের মধ্যে যে মানবিকতার একটা অনুপস্থিতি আজকাল আমরা দেখতে পাই, সেটা নিয়ে একটা দুঃখ প্রত্যেকটা লেখার মধ্যেই পাওয়া যাবে। আর প্লট গুলো খুবই ইন্ট্রিগিং। তো যারা একটু নতুন ধরনের লেখা পড়তে চাইছো, পূর্ণেন্দু বত্রীর লেখা পড়তেই পারো। আর ভীষণ সিনেম্যাটিক তার লেখা, কারণ তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাই খুব ভিজুয়াল লেখা। মানে যখন পড়বে মনে হবে ঘটনাগুলো সামনে ঘটছে। আর এটা বাণী শিল্পের বই। বাকি যে বইগুলোই আমি মেনশন করছি সেগুলোর দাম এবং তাদের পাবলিশার্স এর নাম আমি ডেসক্রিপশন বক্সে এড করে দেব। তোমরা প্লিজ ওটা চেক করে নিও। হিডেন জেমস নিয়ে কথা হবে। আর আমি কালকুট বা সমরেশ বসুর লেখা মেনশন করব না। এইটা মানে অন্যায় হয়ে যাবে। আমি আজকে যে বইটার কথা বলব সেটা হচ্ছে 'অমৃত বিষের পাত্রে', কালকুটের লেখা। এটা আনন্দের এডিশন। 'অমৃত বিষের পাত্রে' 'অমৃত কুম্ভের সন্ধানের' মতো অত পপুলার নয়। কিন্তু আমার এত ভাল লেগেছিল এটা পড়ে। আর এমন একটা ইউনিক কনসেপ্ট। মানে সাহিত্যিক চাইছেন কদিনের ছুটি, যেখানে তার যে এত জনপ্রিয়তা, চেনা মানুষদের ভিড়, সেখান থেকে তিনি একটু নির্জনতা চাচ্ছেন। কিন্তু আল্টিমেটলি যেটা হয়, মানুষ যেটা ভয় করে সেটাই তার সঙ্গে ঘটে। যাত্রার শুরু থেকেই মানুষ তার সঙ্গে সময় কাটাতে চাইছে, মানুষ তার সঙ্গে আলাপ করতে চাইছে এবং তিনি চাইছেন না। কিন্তু তিনি যেহেতু খুবই বিনয়ী এবং খুবই ভালো মানুষ, এই বইটা পড়লে বোঝা যায় যে কালকুট কতটা ভালো মানুষ এবং কতটা বিনয়ী মানুষ, যে একা থাকতে চাইছেন কিন্তু বলতে পারছেন না কাউকে। এবং কালকুট ভ্রমণ কাহিনী লেখেন, কিন্তু তার একেকটি ভ্রমণ কাহিনী, একেকটি দর্শন এত অপূর্ব লেখা। মানে কালকুটের লেখা পড়লে মনে হয় যে আমি বাস্তবের এই জগতেই নেই, আমি তার সঙ্গেই ভ্রমণ করছি। আর আমি একটুও বাড়িয়ে বলছি না। আমার কাছে কালকুটের লেখা পড়তে পারা মানে একটা আত্মার শুদ্ধি হয়। মানুষ কেমন সুন্দরভাবে বর্ণনা করতে পারেন তিনি, এবং মানুষের মধ্যেকার যে ভার্চু যাকে আমরা বলি, যে গুণ, যে দোষ, তার যে ফ্ল, সে সবকিছুকে এত সুন্দরভাবে তিনি দুহাত ভরে মেলে ধরেন যে
মনে হয় যে তার মধ্যে অগাধ ভালোবাসা এবং মানুষের জন্য একটা স্নেহ রয়েছে। না হলে এরম লেখা লেখা যায় না। এখানে বিষ বলতে মূলত মদকে বলা হয়েছে এবং তিনি না চাইতেও নেশা করা মানুষ বা নেশার জিনিস তার মানে যাত্রাপথে সঙ্গী হয়ে যাচ্ছে। যারা সমাজে ভোগী হিসেবে পরিচিত, যারা নেশা করে এবং যাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে তাদের মনে কোনো দুঃখ নেই, সেই সব মানুষদের সঙ্গে কালকুট সময় কাটাচ্ছেন এবং তাদের মনের ভিতরের কাহিনী আমাদের সামনে মেলে ধরছেন এবং এই সমস্ত লেখাগুলো আমাদেরকে অনেক বেশি মানবিক করে তোলে আমার মনে হয়। অনেক বেশি ভালোবাসতে শেখায়, মানুষকে অ্যাকসেপ্ট করতে শেখায় যে আমরা খুব সহজেই মানুষকে বিচার করে ফেলি। একবার দেখেই তার পোশাক-আশাক, তার রীতিনীতি দেখে তার সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করে নিই মনে। কিন্তু কালকুটের মতো লেখক সেটাকে বারবার ভাঙার চেষ্টা করেন এবং আমাদেরকে এনকারেজ করেন যে মানুষকে ভেতর থেকে চিনতে, তার আত্মাকে চিনতে। অপূর্ব একটা লেখা। আমি আবারও পড়তে চাই। কালকুটের লেখা পড়তে পারা একটা সত্যি প্রিভিলেজ। এই ভিডিওর শেষ বইটা অবশ্যই একটা কবিতার বই। জীবনানন্দ দাশের 'মহাপৃথিবী'। এই এডিশনটা আমার কাছে রয়েছে আনন্দ। কবি হিসেবে জীবনানন্দ দাশের সাথে নতুন করে কারো পরিচয় করানোর দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু যেটা হয়, যখন কোনো কবি খুব জনপ্রিয় হন এবং আ সব জায়গাতেই আমরা তার কথা শুনতে পাই এবং তার ১ কি ২ টো লেখা খুব জনপ্রিয় হয়ে যায়, তখন আমরা অনেক সময় তাকে নিয়ে শুনি কিন্তু তার লেখা সত্যিই হয়তো অবসরে পড়ি কম। সেক্ষেত্রে আমি দেখেছি যে জীবনানন্দ দাশের লেখা পড়তে গেলে অনেকটা মনোযোগ দিয়ে অনেকটা ধৈর্যের সঙ্গে পড়তে হবে এবং প্রত্যেকটা লেখাকে অন্তর থেকে উপলব্ধি করতে হবে। আর সেই ধৈর্যটা আমাদের মধ্যে খুব কম। আমরা ভাবি যে আমরা বনলতা সেন পড়েছি, জীবনানন্দ দাশের কবিতা পড়েছি। কিন্তু এত সুন্দর, সুন্দর তার কবিতা রয়েছে, এত মর্মস্পর্শী কবিতা রয়েছে, সেগুলোকে সময় নিয়ে পড়তে পারা খুব দরকার। আর সেই কারণেই আমি আজকে 'মহাপৃথিবী' রেকমেন্ড করতে চাই। এমন একজন কবি ও দার্শনিক বাংলায় আর দুটি নেই। আর কোনদিন হবে বলেও আমার মনে হয় না তার মতো কেউ। প্রকৃতি, প্রেম, না পাওয়া, একাকিত্ব, বিচ্ছেদ সবকিছু তার লেখার মধ্যে এমনভাবে বেরিয়ে এসেছে যে এটার কোনো তুলনা হয় না। আর এত সুন্দর, সুন্দর কবিতা রয়েছে 'মহাপৃথিবীতে' যে আমি চাই তোমরা সবাই পড়ো। আমি এই বইটা থেকে একটা কবিতা তোমাদের পড়ে শোনাতে চাই। হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মোহনায়, তরণীর ভিজে কাঠ খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহোদধি। তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয়, হে তরণী, কোনো দূরীকৃত পৃথিবীর বুকে ফাল্গুনিক তবে ঝর্ণার জল আজ ঢালুক নীরবে। বিষিরিনেরা আজলায় ভরে নিক সলিলের মুক্তার মণি। অন্ধকার সাগরের মরণকে নিষ্ঠা দিয়ে উষালোকে মাইক্রোফোনের মতো রবে। একবার নয়, বারবার একই কবিতা নিজের মনের মধ্যে পড়বে। দেখবে কবিতার মধ্যেকার যে অর্থ বা কবিতার মধ্যেকার যে অনুভূতি, সেটা আস্তে, আস্তে তোমার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে এবং নিজের মতো করে বুঝতে পারবে। কবিতা কিন্তু এমন একটা জিনিস নয় বিজ্ঞানের সংজ্ঞার মতো যে তাকে একদম আদ্যোপান্ত বুঝতে হবে। কবিতা একটা ফিল করার জিনিস, অনুভবের জিনিস, সেটাকে খুব ধীরে ধৈর্যের সাথে ভালোবেসে পড়তে হবে। আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। তোলা থাকলো আরো অনেক বই নিয়ে আড্ডা, যেগুলো আস্তে, আস্তে হবে তোমাদের সাথে। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য অনেক, অনেক থ্যাংক ইউ। আর তোমাদের যদি কোনো রিকমেন্ডেশন পার্টিকুলারলি দরকার হয়, কোনো বইয়ের রিভিউ তোমরা চাও যে আমি করি, সেই বইটা পড়ি, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাও। আর অনেক বই পড়ো আর সাহিত্যের হিডেন জেমস গুলোকে এভাবেই আমরা হিডেন থেকে সবার সামনে মেলে ধরি। এটাই আমাদের চেষ্টা। অনেক ভালো থাকো। টাটা।